জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর লাগাতার বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় প্রভুর জামিনের শুনানি রয়েছে আগামীকাল, এখনো পর্যন্ত মুক্তি পাননি তিনি। আর বাংলাদেশের ওই পরিস্থিতি আজ আমাদের এই রাজ্যের রাজ্য রাজনীতিতেও। আজ মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে কড়া বার্তা দিয়ে দিয়েছেন, বল এখন কেন্দ্রের কোর্টে। আর এই জায়গা থেকে আজকে আলোচনা 5 কাহনে। উদ্বেগের বাংলাদেশ, রীতিমতো উদ্বেগের পরিস্থিতি সেখানে। আমাদের প্রচুর আত্মীয় স্বজন সেখানে রয়েছে, তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিধানসভায় বার্তা দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন, কেন্দ্র জানাক রাষ্ট্রসংঘকে, এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। আর সীমান্তে অভিযানে শুভেন্দু অধিকারী সেখানে একেবারে পেট্রাপোল সীমান্তে সভা করেন এবং হুঁশিয়ারি দেন তিনি, বাংলাদেশ নিয়ে এইবার কি কেন্দ্র করা হবে, এই নিয়ে আজকে আলোচনা 5 কাহনে। আর এই আজ আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শতরূপা বিজেপির, আমাদের সঙ্গে লিপিকা ঘোষ রয়েছেন কংগ্রেসের, প্রদীপ চ্যাটার্জি রাজনৈতিক বিশ্লেষক থাকবেন আমাদের সঙ্গে শুভজিৎ সরকার সিপিআইএম এর রয়েছেন আমাদের সঙ্গে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূলের আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতে অবশ্যই যে খবরে চোখ রাখবো, যে খবর আপনাদের বলছিলাম, বাংলাদেশ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন, কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি জানাক। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনেরও নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলছেন, দিল্লি গিয়ে বলুন। আর রাজ্য বিজেপিকেই পাল্টা দিল্লি যাওয়ার পরামর্শ দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পষ্টতই বাংলাদেশ নিয়ে রাজ্য রাজনীতিতেও যথেষ্টই আঁচ। বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, তা যে কোনো প্রান্তেই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। আমরা মনে করি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক, শান্তি ফিরে আসুক তাদের, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের কোনো পরিবারের ওপর যেন অত্যাচার না হয়, এটা কেন্দ্রকে দেখতে অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী কথা বলুন, অসুবিধা থাকলে কথা বলুন বিদেশমন্ত্রী। আমাদের অনেক আত্মীয় স্বজন ওপারে আছেন, গত 10 দিন ধরে চুপ করে আছে কেন্দ্র সরকার। আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কোনো জাতীয় পতাকাকে অসম্মান করা ঠিক নয়। প্রয়োজনে কড়া পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। গত বেশ কয়েক মাস ধরেই ভিন রাজ্যে বাঙালিদেরকে মারধরের অভিযোগ তুলে আসছিল তৃণমূল। রাজস্থানে মালদা শ্রমিক খুনসহ একাধিক ঘটনায় সরব হয় রাজ্যের শাসক দল। সেই ঘটনাকেও এদিন টেনে আনেন মমতা। তিনি বলেন, দিল্লিতে অনেক সময় বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে গ্রেপ্তার করা হয়। 69 মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে। এদিন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রকে পদক্ষেপ করার আর্জি জানান মমতা। বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই রাজ্য মানবেন, স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্যের বিরোধী দলনেতার দাবি, লোকসভায় তৃণমূলের সাংসদরা এই সদিচ্ছার পরিচয় দিন। প্রথম কথা হচ্ছে, এটা আমাদেরও কথা, আমরাও বলেছি, কিন্তু সদিচ্ছার কতটা আছে, উনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখুন। পাল্টা রাজ্য বিজেপির কাছে তৃণমূল সাংসদের দাবি, দিল্লি এসে বক্তব্য পেশ করুন। আপনি এর কোনো যথার্থ কারণ খুঁজে পান, এর অর্থ কি? ওরা দিল্লিতে এসে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করুন যে বাংলাদেশ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নিন।
বাংলাদেশ নিয়ে বিধানসভায় এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সংসদেও বাংলাদেশ নিয়ে বিজেপি সরকারের বিবৃতি দাবি করেছে তৃণমূল। মঙ্গলবার সংসদ অধিবেশনে 0 আওয়ারে এই ইস্যু তুলবে জোড়াফুল শিবির। ইস্যুতে অবশ্য সায় দিয়েছে কেন্দ্র। বিধানসভায় এদিন মমতার বক্তব্য প্রস্তাব আকারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি বাংলাদেশ নিয়ে, আমি শতরূপাদির কাছে অবশ্যই আসবো, তবে তার আগে আমি সিপিএম এবং কংগ্রেসের বক্তব্য শুনতে চাইব। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই বক্তব্য নিয়ে তারা কি ভাবছে? লিপিকাদি। না, একেবারেই পরিস্থিতি যা দেখছি আমরা, তাতে সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি না মুখ্যমন্ত্রীর ইয়েটা ভালো করে শুনতে পেলাম না, একটুখানি শোনালে ভালো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যা পরিস্থিতি তাতে কেন্দ্র পদক্ষেপ করুক, দরকার হয় রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলুক, শান্তি রক্ষা বাহিনী যদি পাঠাতে হয়, পিসকিপিং ফোর্স যদি পাঠাতে হয় তাহলে সেটা পাঠাক, এবং যদি এতেও কাজ না হয় যারা ওখানে ভারতীয়রা আছে তাদেরকে ফিরিয়ে আনো। একদম ঠিক কথা বলেছেন। আর আমরা ইউক্রেনেও এরকম মিশন করেছি। একদম একদম ঠিক কথা। মানে কংগ্রেস এটার সঙ্গে একেবারেই সহমত। একদম সহমত। শুভজিৎ, দেখো, এটা একটা মানে অন্য দেশের বিষয়, সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিরা তারা আলাদা আলাদা মিছিল করতে পারে, মিটিং করতে পারে, প্রোটেস্ট করতে পারে, কিন্তু এটা তো আমরা সকলেই চাইবো যে ভারতের সরকার, ভারতবর্ষের সরকার তারা পদক্ষেপ নিক। এবং এই যে কেউ ভাবছে না পেট্রোপোলের ধারে গিয়ে ঝামেলা টামেলা করবে, আমি জানি এটা অযৌক্তিক কথা। মানে পাকিস্তানে যদি গোলমাল হয়, পাকিস্তানের বর্ডারে গিয়ে কেউ ঝামেলা করবে? কেউ চীনে যদি গোলমাল হয়, সে অরুণাচলের বর্ডারে গিয়ে ঝামেলা করবে? একেবারে অবাঞ্ছিত কথাবার্তা। বরঞ্চ ওখানে নির্দিষ্ট যে গণ্ডগোল হচ্ছে এবং নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তারা যে আক্রমণের শিকার হচ্ছে, এবং এটা এই নয় যে সব মুসলিমরা এটা করছে, কিন্তু কিছু নির্দিষ্ট মৌলবাদী ইসলামিক গোষ্ঠী তারা এই ধরনের কার্যকলাপ করাচ্ছে এবং করছে এবং এতে মদত দিচ্ছে। স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয়, ভারতের সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষ সরকারের উচিত সমস্ত রাজনৈতিক দল যারা ভারতবর্ষের পক্ষে, যারা চায় যে বাংলাদেশে শান্তি ফিরুক, তাদেরকে ডেকে এনে এক জায়গায় এনে আমরা তো চাই যে ভারতবর্ষ সরকার একটা পদক্ষেপ নিক। একটা মানে আমি এখানে এসে বললাম, কেউ একটা ওখানে বললো, সভা করলো, হিন্দু খাত্রামে বললাম, বলে চলে গেলাম, এটা কোনো সলিউশন নয়। তা ওখানে হিন্দুরা মরছে মানে আমি এখানে মুসলিমদের মারবো, এটা আসলে অশান্তি পরিবেশ তৈরি করা। আমরা অশান্তি চাই না, আমরা চাইছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের লিডার অফ দ্য নেশন, উনি এবং ভারতের রাষ্ট্রপতি আরও যারা কনসার্ন লোকেরা আছে, তারা মিলেমিশে ভারতীয়দের উপর যে আক্রমণ এবং হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের যে আক্রমণ, সে আক্রমণ নিন্দা করুক এবং এক জায়গায় এসে অবশ্যই এটা তো ইউএনএ যাওয়ার বিষয় থাকবে না। একটা ক্রাইসিস, এত বড় ক্রাইসিস রাইজ করে। আমি শতরূপের কাছে আসার আগে রাজাকারদের নিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি আজকে পেট্রোপোলে যখন তার কর্মসূচি ছিল, কি বলেছেন তিনি একবার শোনাবো। সদরবাদী শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এমনই বললেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিরোধীরা প্রশ্ন তুলছে যে এই যা পরিস্থিতি তাতে শক্তিশালী রাষ্ট্র যে ভারত, নরেন্দ্র মোদীর যে কর্তৃত্ব, সেটা কি খুব একটা সামনে আসছে তো না। বিবৃতি পাল্টা বিবৃতি, বিবৃতি পাল্টা বিবৃতি। সব্যসাচী, প্রথমে একটু এই এত বড় ইন্টারন্যাশনাল ক্রাইসিস এর মধ্যে ঢোকার আগে আমার মনে হয় ভারতবর্ষ এই সিচুয়েশনটাকে কিভাবে দেখছে সেটা যদিও অফিসিয়ালি এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোক্সপারসন অলরেডি বলে দিয়েছে, তা সত্ত্বেও এই শো এর জন্য আমার একটু ক্ল্যারিফাই করার দরকার। প্রথমত তোমার মনে থাকবে যেদিন এই ঘটনা ঘটেছিল, যেদিন শেখ হাসিনা এখানে রেফিউজ নিতে এসেছিলেন, তার পরপরই বিবৃতি দেওয়া হয়েছিল এবং এখনও একই বিবৃতি মেনটেন করা হচ্ছে যে 1 নম্বর আমরা ভীষণ কড়া নজরে দেখছি, এবং শুধু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার নয়, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত মোহাম্মদ ইউনূসকে একদম ক্লিয়ার বার্তা দিয়েছিলেন যে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর মাইনরিটিস। মানে এটা ইউএন রেজলিউশন, যে কোনো দেশের জিওগ্রাফিক্যালি, ডেমোগ্রাফিক্যালি, সোশ্যালি যারা মাইনরিটি, তাদের যত্ন নেওয়ার, তাদের সেফগার্ড করা, তাদের সুরক্ষিত রাখা দায়িত্ব একমাত্র সেই দেশের গভর্নমেন্টের। এখানে অন্য কোনো দেশের ঝাঁপিয়ে পড়ে কিছু করণীয় নেই। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে
যে ট্রেড রিলেশনস, এয়ার স্পেস আমরা শেয়ার করি, আমরা আমাদের একদম বর্ডারিং নেশন, প্র্যাকটিক্যালি 7,000 কিলোমিটার বোধহয় আমরা শেয়ার করি বাংলাদেশের সঙ্গে। তো সেই জন্য বাংলাদেশ নিয়ে যে কোনো মন্তব্য যে কেউ করার আগে প্রচুরবার ভাবা দরকার। আমি বলছি না যে আমি একটু প্লিজ ক্ল্যারিফাই করি, আগে লেট মি এক্সপ্লেইন সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যান্ড, তারপর আমি আসছি, আমি একটু প্লিজ আমাকে সিস্টেম্যাটিক্যালি করতে দাও এটা। তো 7,000 কিলোমিটার যেখানে আমাদের বর্ডারিং নেশন, সেখানে যে কেউ, আমি যার জন্য এটা বারবার বলছি, যে কোনো ইন্ডিভিজুয়ালের কমেন্ট করার আগে 10 বার ভাবা দরকার, অ্যান্ড ইট হ্যাজ টু বি ইন লাইন উইথ হোয়াট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হ্যাজ সেড। এখানে আর কোনো দ্বিমত নেই। এবার আমি আসছি রাজ্য সরকারের মন্তব্য। রাজ্য সরকারের তরফ থেকে আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় যেটা বলেছেন, এর আগে একবার ওনাদেরই 21শে জুলাইয়ের স্টেজ থেকে উনি মন্তব্য করেছিলেন বাংলাদেশের অবস্থা ওনার পছন্দ নয়, ভালো লাগছে না, সবাই আমরা যেহেতু চিন্তিত। উনি বলেছিলেন যদি কেউ ঠক করে উনি একেবারে সদর দরজা খুলে দেবেন বা বাংলাদেশের লোকজন যেন পশ্চিমবঙ্গে আসে। আজকেও বিভিন্ন বিবৃতির মধ্যে আজকেও উনি বলেছেন উনার নাকি কারা আত্মীয় স্বজন থাকে, এখন উনার না তৃণমূলের নাকি অন্য কাউর আমি জানি না, আত্মীয় স্বজনদের উনি দরজা খুলে দেবেন, তারা যেন এখানে এসে থাকতে পারে। উনি আধা রুটি শেয়ার করতেও রাজি আছে। এখানে আমি কাটমানি শেয়ার করবেন না সিন্ডিকেটের মানি শেয়ার করবেন এর মধ্যে যাবার আগে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে একটা কোনো মন্তব্য করা তার আয়ত্তের মধ্যে পড়ে না। নিশ্চয়ই উদ্বেগ প্রকাশ করতে পারেন, কিন্তু উনি এটা বলতে পারেন না যে আমি আমার বর্ডার খুলে দেবো, আমার ওখানকার লোকজন আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে উনি যা খুশি করুন। আমারও সেন্ট্রাল ন্যাশনাল পার্টি ন্যাশনাল স্পোক্সপারসন হয়ে আমার মন্তব্য করার সমান অধিকার আছে। আমি সিএম যা বলেছে সেটার ওপর আমি মন্তব্য রাখছি ফ্রম মাই পার্টি, তুমি আমায় ইন্টারাপ্ট করো না। আরেকটা কথা, উনি বারবার বলেছেন আই এম শিওর সেন্ট্রাল গভর্নমেন্ট এটার কগনিজেন্স নেবে না। আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমি আসছি, আমি এই জায়গাটা আমি বুঝতে পারছি না। এই যে উনি যেখানে বলেছেন যে যদি কেউ ভারতীয়রা এখানে ফিরে আসুন, আমরা তাদেরকে সাহায্য করতে রাজি আছি, যা খুশি বলুক, আমি আমার রিয়াকশন বললাম। এবার আরেকটা কথা, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আই এম শিওর ইন্ডিয়ান গভর্নমেন্ট এটার কগনিজেন্স নেবেন। উনি বলেছেন পিস কিপিং ফোর্স যেন এক্ষুনি আমরা পাঠিয়ে দিই, ইউএনকে ইনভলভ করতে। খুব ভালো সাজেশন, কিন্তু কেন্দ্রীয় সরকার আবারও আমি বলছি খুব তীব্র দৃষ্টিতে নজর রাখছেন এবং কঠোর দৃষ্টিতে নজর রাখা হচ্ছে। এক্স্যাক্টলি কি করবে যতক্ষণ না এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বা ডিফেন্স মিনিস্ট্রি থেকে কোনো স্টেটমেন্ট আসে, আমি ন্যাশনাল পার্টির স্পোক্সপারসন, আমি এটা নিয়ে এই মুহূর্তে আর কোনো কথা বলতে পারবো না। আরেকটা জিনিস, বর্ডার, অ্যাক্রস দ্য বর্ডার, এই যে বিভিন্নভাবে হিন্দুদের ওপর অত্যাচার, শুধু একা হিন্দু কেন, বিভিন্ন মাইনরিটিরা মানে বুদ্ধিস্টদের ওপর একটা কীরকম সিস্টেমেটিক একটা ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট, এটা আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি। তোমার মনে থাকবে মুজিবুর রহমানের স্ট্যাচু থেকে মানে ধর থেকে মুন্ডু আলাদা করে দিল। যে বাংলাদেশ যে বঙ্গবন্ধুর স্ট্যাচুকে এরকম অবমাননা করতে পারে, তারা যে হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী কতটা, সেটা দেখে ন্যাচারালি ভারতবর্ষ ভীষণ কনসার্ন। কিন্তু এটাও মানতে হবে যে আজকে কথায় কথায় আমি একদিন একটা স্টেটমেন্ট দেখছিলাম যে ইন্দিরা গান্ধী এই জিনিসটা করেছিল, কেন নরেন্দ্র মোদী এটা করতে পারছে না। একটা জিনিস মানতে হবে, যে ইস্যুটা শুরু হয়েছিল প্র্যাকটিক্যালি জুলাই মাসে ইন 1971, সেটা কিন্তু ডিসেম্বরে গিয়ে ভারতবর্ষ সেনা পাঠিয়েছিল। সেজন্য সেনা পাঠাবে কি পাঠাবে না, পিস কিপিং ফোর্সকে আনা হবে কি আনা হবে না, ডায়ালগ বাংলাদেশের সঙ্গে খোলা হবে কি হবে না, ইট ইজ এন্টায়ারলি দ্য প্রেরোগেটিভ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টই করবে। আমি একটা অন্য জিনিস হাইলাইট করতে চাই। দেখো, এই যে বাংলাদেশের মানুষ বা সরকার তারা ভারতের পক্ষে হয় বিপক্ষে তাদের ব্যাপার, আমি বলতে পারি না। আমি এখান থেকে অবশ্যই চাইবো যে পক্ষে হোক, সেটা অন্য জিনিস। আমাদের যেহেতু রোল রয়েছে, একটা ঐতিহাসিকভাবে একটা রোল রয়েছে আমাদের দেশের সরকারের, কিন্তু আমি বলছি আর অন্য জায়গায় কনসার্ন রয়েছে।
যে আমাদের দেশের পতাকা ওখানে অপমানিত হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখছি, এবং দাঁড়িয়ে থেকে যেই নেতারা, যেই সরকার আজকে আমাদের কেন্দ্রে রয়েছে, তারা যখন প্রতিবার ভারতের পতাকা নিয়ে কথা বলে, হার ঘাট তিরঙ্গার কথা বলে, তো নরেন্দ্র মোদী তো উচিত ইমিডিয়েটলি এই বিষয়ে স্টেটমেন্ট না, এই বিষয়ে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি কখনো নিজক রিঅ্যাকশন আমি বললাম দিদি আমি কি বললাম যে আমাদের পতাকা আমি মানলাম সেন্টিমেন্ট আমি মানলাম, আমাদের সকলের সেন্টিমেন্ট এটা ইনফ্যাক্ট। আমি অনেকক্ষণ পরে যোগদান করতে চেষ্টা পেরেছি, অনেকটা দেরিতে, আমার কথাটা কতটা শোনা যাচ্ছে আমি জানি না। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। হ্যালো, আমি বলছি যে এই যে একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপার, ভারতবর্ষ একটা রাষ্ট্র আর বাংলাদেশ একটা রাষ্ট্র, তো আমরা তো আশা করব যে যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রে যাতে কোনো মানুষ, কোনো ধর্মের মানুষ, কোনো সংখ্যালঘু মানুষ, সেই হিন্দু হোক, বৌদ্ধ হোক বা যে কোনো মানুষের ওপরে যেন কোনো নিপীড়ন না হয়, অত্যাচার না হয়, এই জায়গাটা দেখার দায়িত্ব সেই দেশের সরকারের। আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার রয়েছে তাদের কাছে আমরা আশা করব যে তারা, ভারত সরকার, তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবে। আমরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা কিন্তু একটা রাষ্ট্র, আমরা কিন্তু একটা অঙ্গরাজ্য, আমরা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, আর ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার রয়েছে, তারা অন্য একটি জাতীয় সরকারের সঙ্গে কথা বলবেন, মানে একটি জাতীয় সরকারের সঙ্গে আরেকটি জাতীয় সরকারের কাছে বলা হবে যে ব্যবস্থা গ্রহণ করতে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটছে, সেই ঘটনা একজন মানবতার যে আমরা যারা বিশ্বাস করি তাদের সবাইকে আঘাত করছে। সে হিন্দু ধর্মের ওপর হোক, বৌদ্ধ ধর্মের ওপর হোক, খ্রিস্টান ধর্মের ওপর হোক, বা ভারতবর্ষের অন্য যদি কোনো মুসলিম ধর্মের লোক আক্রান্ত হয়, সমস্ত দিকেই আমাদের দেখতে হবে যাতে কোনো মানুষকে আক্রমণ না করা হয়, অত্যাচার না করা হয়। এইভাবে যে ঘটনা সারফেসে আসছে, এই ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, এবং আমরা এপার বাংলার মানুষ তারা সবসময় ভারত সরকারের কাছে আশা রাখবো যারা সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন। আমি এই জায়গা থেকেই প্রদীপদার কাছে, প্রদীপদা এই যে সদর্থক পদক্ষেপ গ্রহণের কথা বারবার উঠছে, যেরকম সতেরোপদী বলছেন যে সময় আসলে কেন্দ্র নেবে, কিন্তু যেমন যারা সাধারণ মানুষ, এবং সতেরোপদী যে জায়গাটা আপত্তি তুললেন যে ওপার বাংলায় আত্মীয় স্বজন রয়েছে কিনা, আমার নিজের ওপার বাংলায় আত্মীয় স্বজন রয়েছে, আমার ধারণা আরো অনেকের রয়েছে, প্রত্যেকের রয়েছে, আমরা তাদের নিয়ে কনসার্ন, আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন, আমরা চাইছি কেন্দ্র পদক্ষেপ করুক, কিছু তো একটা করুক। আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে, বলুন। হ্যাঁ, দেখুন, এটা আসলে একটা আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আপনাকে ভাবতে হবে। আজকে ভারতবর্ষ কি করেছে? ভারতীয় সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে তারা মৌখিকভাবে তাদের কাছে আবেদন জানিয়েছে, কঠোরভাবে আবেদন জানিয়েছে, কিন্তু একই সাথে বাণিজ্যিক যে লেনদেন সেটা কিন্তু এখনো খোলা রয়েছে। এখন বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা কিন্তু যত দিন যাচ্ছে ভারতের সরকারের কাছে একটা প্ররোচনামূলক কাজকর্ম ওখানে হচ্ছে, যে ভারত নিজের থেকে সৈন্যবাহিনী পাঠাক বা নিজের থেকে কিছু এমন কিছু করুক বর্ডারে, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। তো এই কাজ করার কাছে ভারতীয় সরকার চারবার ভাবে। তার কারণ আজকে বাংলাদেশে তার যে পদক্ষেপ সেটা কিন্তু সমগ্র দক্ষিণ এশিয়ায় চীন আছে, পাকিস্তান আছে, এমনকি ভারত ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্প 20 জানুয়ারি তিনি অফিসে বসবেন, ট্রাম্পের পদক্ষেপ কি হবে, বা মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আজকে সম্মিলিত জাতিপুঞ্জের কথা মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে যাওয়ার কথা, কিন্তু ওখানে সম্মিলিত জাতিপুঞ্জতে একটা ভিটো পাওয়ার আছে, 5টা শক্তিশালী জাতিরাষ্ট্র, সেখানে চীন একটা গুরুত্বপূর্ণ জাতিরাষ্ট্র। চীন কিন্তু কখনোই এই শান্তি চুক্তি বা যা মার্কিন যুক্তরাষ্ট্র বলবে তা মেনে নেবে এমনটা নয়। ফলে ভারতবর্ষ যেটা আজকে আমাদের হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে, মাইনরিটিসদের উপরে আক্রমণ হচ্ছে, আমাদের সেটা খারাপ লাগছে, আমাদের আত্মীয় স্বজন ওখানে আছেন, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কি করতে পারি। আমরা 3টে জিনিস করতে পারি এক্ষুনি। এক, সংসদে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে এই বিষয়ে আলোচনা করা পার্লামেন্টে, এবং একটা অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। পার্লামেন্টে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার একটা স্টেটমেন্ট দেবেন যে তার মানে পদক্ষেপ কি বা তার দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওখানে যে বিদেশি দূতাবাসগুলো রয়েছে বাংলাদেশে, সেখানে ভারতীয় দূতাবাসকে একটা নেতৃত্বকারী ভূমিকা নিয়ে
দূতাবাসগুলোতে যারা কূটনীতিবিদরা ওখানে রয়েছে না, তাদেরকে নিয়ে ইউনিট সরকারের ওপরে চাপ সৃষ্টি করেন অন দ্য গ্রাউন্ড ওইখানে, যে এইখানে এইগুলো হচ্ছে, আমরা এটা টলারেট করতে পারছি না। এন্ড থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতকে কিন্তু ইমিডিয়েটলি এইখানে দক্ষিণ এশিয়ায় আজকে ভারতবর্ষ যা কোনো পদক্ষেপ নেয় তার একটা রিপারকিশন বা রিটেলিয়েশন চায়নার দ্বারা হতে। তো সেই ক্ষেত্রে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যথেষ্ট কথাবার্তা বলে দ্রুততার সাথে, আজকে আমি 20 জানুয়ারি অব্দি বসে থাকবো যে মার্কিন ট্রাম্প কবে অফিসে বসে কি স্টেটমেন্ট দেবেন, সেটা নয়। সময় এগোচ্ছে এবং খুব জটিল জায়গায় যাচ্ছে। একদমই। ভারতবর্ষকে অন্তত পক্ষে ন্যূনতম তাকে কিন্তু একটা পদক্ষেপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিতভাবে পদক্ষেপ, যাতে ভারত একা না হয়ে যায় কোনো কিছু। একদমই, আমি এই জায়গাটায় আসবো, আমি শতরূপদি আর সুবীর দুজনের কাছেই আসবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাও তাহলে একেবারে পেট্রাপোল সীমান্তে গিয়ে বিক্ষোভ এবং সীমান্ত অবরোধ, এই বিষয়টা একটা রাজনৈতিক দলের তরফ থেকে কি লাভ হবে করে, যদি না এটা হয় একটা বৃহত্তর অর্থে একেবারে কেন্দ্রের সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত এলো যে বাংলাদেশের সঙ্গে সমস্ত আর্থিক লেনদেন বন্ধ, ইকোনমিক ব্লকেড, তাহলে লাভটা কি হলো আজকে? কোন বার্তা দিতে চাইছে বিজেপি? আলোচনা ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। তুলনায় কম হলেও একাধিক সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করছে, হিলি সীমান্ত স্বাভাবিক হচ্ছে, পেট্রাপোল সীমান্ত আটকে কি বার্তা বিজেপির, কি মনে হয় বৈশানরদা? এখন তো এই ধরনের যেটা ওনারা করতে চাইছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? বলুন বলুন বলুন। হ্যালো, আমি বলছি যে পেট্রোপোলে গিয়ে ব্লকেট করে ওখানে মাল যেতে দেবো না, এইটাতে কি সদর্থক কোনো ভূমিকা হবে? আপনার কি মনে হয়? আর আপনি কি বর্ডারে একটা রাজনৈতিক দল গিয়ে এটা করতে পারে কিনা, এটাও তো একটা প্রশ্ন চিহ্নে। আমাদের দেশের আইন যেটা আছে বা যা পরিস্থিতিতে সেটা তো বিবেচনার আছে, কিন্তু আমরা তো যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা এক্সপেক্ট করেছি, এখানে আন্দোলন করার থেকে তো সবচেয়ে বেশি যে রাজনৈতিক দল এখানে আন্দোলন করছেন তাদেরই তো কেন্দ্রের সরকার আছে। তো কেন্দ্রীয় সরকার, ভারত সরকার, তারা বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করে সেখানে ব্যবস্থা নিন যাতে ওখানে সংখ্যালঘু মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে তারা আক্রান্ত না হন, তাদের ঘর বাড়িতে আক্রান্ত না হয়। এটা তো ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে। তারা ওখানে আমাদের যারা দেশের মানুষও গেছেন তাদের কত অসুবিধা না হয়, বা যারা ওখানে সংখ্যালঘু মানুষ আছেন সেটা ওখানে ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক স্তরে বিষয়টাকে পৌঁছাতে হবে। আমাদের দেশের বিদেশ মন্ত্রক আছে, প্রধানমন্ত্রী আছেন, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা তো সেই বিষয়ে আমরা তো এই সরকারের কাছ থেকে সদর্থক ভূমিকা দেখতে চাইছি। আমাদের রাজ্যের মানুষ তো আমরা চাই যে আমরা সমস্ত সময় মানুষের পাশে থাকতে চাই, তো সেটা তো একটা থাকতে হবে, সদর্থক ভূমিকা রাখতে হবে। আমি আসবো সদরপতি, আমি তোমার উত্তর নেবো। সুবি, তোমার কাছে আসবে আর একটা বিরতির সময় গেছে, সঙ্গে থাকুন। আমি শতরূপতির কাছে, আর শতরূপতি বৈশানরদা যেরকম বলছিলেন যে এখানে আন্দোলন করে তো কোনো লাভ নেই, দিল্লিতে বিষয়টা পৌঁছে দেওয়া। আমি এর সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য এখানে রাখবো। মুখ্যমন্ত্রী বলেছেন যে সকালে যখন তিনি বাংলাদেশের আক্রান্ত নিয়ে কথা বলছিলেন তখন বিজেপির বিধায়করা না শুনে বেরিয়ে যান, চিৎকার করে বেরিয়ে যান। তিনি বলেন আমার কথা শোনার বুকের পাটা নেই, যান দিল্লিতে গিয়ে ধর্ণা দিন। তিনি বলেছেন যে মেজরিটিরা প্রোটেক্ট করবে মাইনরিটিদের আর মাইনরিটিরা সম্মান করবে মেজরিটিদের। আজকে বিধানসভা থেকে আপনারা বেরিয়ে গেছেন, গিয়ে সেখানে ধর্ণা দিচ্ছেন। দিল্লিতে তো বলতে হবে, দিল্লির কানে পৌঁছাতে হবে। প্রথমত তোমরা যে ফুটেজটা দেখাচ্ছ, আমি আমার ইনফরমেশনটা আপাতত সাইডে রাখলাম। তোমরা যে ফুটেজ দেখাচ্ছ, তোমরা যে প্রতিবেদন দেখাচ্ছ, সেখানে একটাও বিজেপির ফ্ল্যাগ আমাকে দেখাও তো। এই যে পেট্রোপোলে যে আন্দোলনটা হচ্ছে সেটা কি আদৌ বিজেপির ঘোষিত আন্দোলন? হ্যাঁ, আমাদের বিধায়করা আছেন, লিডার অফ অপোজিশন স্বয়ং আছেন, কিন্তু এটা হিন্দু সন্তরা ডেকেছে এবং তারা ক্লিয়ার বার্তা দিয়েছে যে তারা বর্ডারে দাঁড়িয়ে বর্ডার ব্লক করতে চায়, পণ্যবাহী গাড়ি আটকাতে চায়। সেটাতে আমাদের বিধায়করা আছে। আমাদের দেখো, আবার দেখো, একটা কোনো আমাদের ফ্ল্যাগ নেই। লিডার অফ অপোজিশন স্বয়ং কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আছেন।
বাকি রইল মুখ্যমন্ত্রী যখন বলছিলেন তখন বিধায়করা বেরিয়ে গেছিল, বেশ করেছে বেরিয়ে গেছে, তার কারণ মুখ্যমন্ত্রী এমন একটা কথা বলেন, কেন যে বলেন, আবার যখন আমরা কথা বলতে যাব তখন মাইক বন্ধ করে দেওয়া হবে। তার থেকে মুখ্যমন্ত্রী এবং তার দলবল ইনক্লুডিং বৈশারদ দা এইটার উত্তর দিক যে দুদিন আগে বিএনপির একজন ঘোষিত নেতা, তাকে কি করে বেঙ্গলে পাওয়া যায়, এবং সেকে 1-2 দিনে পাওয়া যায়নি, তিনি 2 মাস এখানে থেকে বিভিন্ন তার ডকুমেন্ট নিয়ে এই হোটেল সেই হোটেল এই জায়গা ওই জায়গা দিব্যি বেরিয়েছেন। খুব সংক্ষেপে বৈশারদ দা উত্তর নেব, বৈশারদ দা উত্তর নেব, রাজ্য সরকার কি করে অ্যালাউ করে? বৈশারদ দা উত্তর নেব। আসলে বিজেপি ওখানে বলছে যে আমাদের ফ্ল্যাগ নেই, বিজেপি এমএলএরা আছে, বিরোধী দলের নেতা আছে, ঢাকুরিয়ার বিজেপির কর্মীও সেখানে পৌঁছে গেছে, বলছে এটা বিজেপির কোনো মিটিং নয়, বিজেপির কোনো মিছিল নয়। তো আমার কথা হলো যে আপনার আমাদের ঘোষিত আন্দোলন নয় বলছেন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক রাষ্ট্রপুঞ্জের কাছে, আর উনি ওখানে গিয়ে লাভটা কি? লাভটা দিল্লিতে কেন বলছে না? কেন্দ্রীয় সরকারকে কেন বাধ্য করছে না বাংলাদেশের নিপীড়িত মানুষের সাহায্য করতে? আপনি মাঝপথে বলছেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলে যান কিসের ভীতি? আরে ছটা জিতেছি, কি শুভেন্দু করবে বলুন তো? এগুলো কি আপনারা এত ভয় পান? শুভেন্দু কিছু করতে পারছে না নিজের জায়গাতেই, আমার ওকে নিয়ে ভীতির ব্যাপার কি আছে? এর কি যুক্তি? আরে তা আপনি দেখুন, এখন মানুষ আক্রান্ত হয়েছে, আপনারা যুক্তি দিচ্ছেন। সরকার কেন্দ্রীয় সরকার জিতে গিয়ে যে হারে ভায়োলেন্স করেছেন, কেন্দ্রীয় সরকার ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে ভারত সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? ভারত সরকার কেন হিন্দুদের বাঁচাতে ব্যবস্থা নিচ্ছে না? নেওয়া হবে। বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার কি করছেন? which has a history of rescuing people across the border, শুধু নয়, সিরিয়া থেকে আমরা লোক রেস্কিউ করে আনেছি, ইউক্রেন থেকে আমরা রেস্কিউ করে এনেছি, সেজন্য আমাদের ন্যাশনালিস্ট এইসব কথা বলুন, শেষ করুন, অপেক্ষা করে আছি। ভুলভাল বলে লাভ নেই, আমি ভুলভাল বলছি। আমরা বলছি বাংলাদেশে আক্রান্ত মানুষকে রক্ষা করার জন্য ভারত সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে বিজেপির প্রতিনিধি হিসেবে আপনি সেটা বলুন। আপনি মেট্রোপলে গিয়ে রাস্তা আটকে কি লাভ আছে? এটাই আমি জিজ্ঞাসা করছি। শুভজিৎ এখানে মানে চেঁচামেচি না করে 2-3টে ফান্ডামেন্টাল কথা বলি। সেটা হচ্ছে, দেখো এই যে প্রদীপবাবু যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট। দেখো 71-এর সময় তখন কিন্তু একটা সোভিয়েত ইউনিয়ন ছিল, যেই সোভিয়েত ইউনিয়ন তখন দাঁড়িয়ে ভারতবর্ষ যখন এই যুদ্ধটা লড়াই করছে, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াচ্ছে, তখন আমেরিকা কিন্তু সে সময় দাঁড়িয়ে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য 7 স্পিড পাঠিয়েছিল ভারত মহাসাগরে। সে সময় সোভিয়েত ইউনিয়ন মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন সোভিয়েত ইউনিয়ন তার ব্ল্যাক সি ফ্লিট পাঠায়, তখন আমেরিকা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আমি ইন্টারন্যাশনাল সিচুয়েশনকে মাথায় রাখছি, এটা লোকের মাথায় রাখা উচিত যে আমেরিকা কোনোদিনই ভারতবর্ষের পাশে দাঁড়ায়নি, অন্তত এই পার্টিকুলার ইস্যুতে। কারণ আমেরিকার সঙ্গে পাকিস্তানের চিরদিনের একটা সম্পর্ক, তাদের টাই রয়েছে, তারা সিয়াটোর মেম্বার, যেটা আরও ইন্টারন্যাশনালি যারা রিলেশনশিপ চর্চা করে তারা জানে। আমার যে 2 নম্বর কথা, খুব ইম্পর্টেন্ট কথা, দেখো এই যে বারবার বলা হচ্ছে না যে বর্ডার ব্লক করে দেবো, বর্ডার আটকে দেবো। শত্রুবাদীও বললো যে সিরিয়া থেকে ইউক্রেন থেকে লোক রেস্কিউ করেছে। আমি ধরে নিলাম শত্রুবাদী সরকার সিরিয়া থেকে ইউক্রেন থেকে যদি লোক রেস্কিউ আমি ধরতেই হবে। আরে আমাকে শেষ করতে দাও, যদি ধরেও নি কথার কথা, সে জায়গায় যদি আমি দেখি আমার তুমি বলো বিজেপির কোনো নেতা সিরিয়া বা ইউক্রেনের বর্ডারের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল? নিশ্চয়ই করেনি। ভারতবর্ষের সরকার তার নির্দিষ্ট ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল, একটা প্রসিডিওর থাকে, প্রসিডিওর অব্দি গেছিল। আর তুমি অ্যাসেম্বলির কথা বলছো। আচ্ছা, বিধানসভা, আমরা নয় আমাদের বিধানসভা আসন নেই, কংগ্রেসের কোনো আসন নেই, বিজেপির তো এতগুলো বিধায়ক অন্তত রয়েছে, সেটা সংখ্যাটা কম হলো অনেক, কম্পারেটিভলি বিরোধিতা করার জন্য অনেক। এবার হ্যাঁ, আমি সেটা অস্বীকার করছি, বিজেপি তো অপোজিশন, মেন অপোজিশন, কিন্তু আমার কথা হচ্ছে ধরো বিধানসভা ফ্লোরটাকে যদি আমি অপোজিশন হিসেবে ব্যবহার করতে না পারি, আমি যদি কথায় কথা দিদি বলতে দাও, ওয়াকআউট করে বেরিয়ে চলে যাই, আচ্ছা এটা কেন হচ্ছে জানো? শত্রুবাদীর মতো লোকেরা, যারা পুরনো বিজেপি, যারা বিজেপির রাজনীতির সঙ্গে একাস্টেম, যারা বিজেপিটাকে বিজেপি হিসেবে করে। আর শুভেন্দু কি করে? শুভেন্দু তো এজেন্ডা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4-5টা গালাগালি দেওয়া, ওর অন্য কোনো এজেন্ডা নেই, ওর বিজেপির এজেন্ডা না। ও যদি XYZ পার্টি খুলতে পারে সেটা দিয়ে করবে।
আসলে বিজেপির সব থেকে বড় মানে প্রবলেমের জায়গা হচ্ছে অপোজিশন লিডার। এই অপোজিশন লিডার যতদিন অ্যাসেম্বলি থাকবে না বিজেপির কথা অ্যাসেম্বলিতে হবে, না ততদিন বাংলা বিরোধী কণ্ঠস্বর পশ্চিমবঙ্গ বিধানসভা। আমার কতগুলো কথা রয়েছে। প্রথমত ভীষণ হাস্যকর বিষয় যে ওখানে শুভেন্দু অধিকারী আছেন, ফ্ল্যাগ নেই বলে শুভেন্দু অধিকারী বিজেপির নয়, মানে শুভেন্দু অধিকারী নিজে নিজে করছে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা কথা, মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার কথা বলছে। এই মাইক্রোফোন পার্লামেন্টে বন্ধ করে দেওয়ার আমরা অনেক উদাহরণ দেখেছি, বহুবার হয়েছে, এবং তাই নিয়ে সংসদ বয়কট করা পর্যন্ত হয়েছে। সংসদ বয়কট বিরোধী দলের এমপিদেরকে সাসপেন্ড করা হয়েছে বিরোধিতা করার জন্য। একদম। আর দ্বিতীয়ত আরেকটা কথা, যদি কোনো ভালো উদাহরণ তৈরি হয়ে থাকে আমার মনে হয় সেই উদাহরণটাকে অনুসরণ করা উচিত। আজকে ইন্দিরা গান্ধী ৭১ করেছেন কি করেছেন সেটা দেখুক না, সেইভাবে করুক না কাজ। একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, সিচুয়েশন, যে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, একটা কথা বলবে না এদিকে সবসময় অনুপ্রবেশ উদ্বাস্তু সংখ্যালঘু, এত কথা বলে যাচ্ছে বিজেপি, আর এখানে মুখ বন্ধ করে বসে রয়েছে। প্রধানমন্ত্রীকে দেখেছি, প্রধানমন্ত্রী সবসময় কোন সিচুয়েশন হলে মুখ বন্ধ করে কথা বলেন। তোমার বক্তব্য অনেক সেন্সিবল লাগলো। তুমি আমার একটা কথা বলো যে এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে একটা যেই জায়গায় ক্রাইসিস রাইজ করেছে সেখানে গিয়ে কি তোমার মানে কোনো বর্ডারে গিয়ে ভাঙচুর করবো, দাঁড়িয়ে লাফালাফি করবো, এটা কোনো সলিউশন? লিপিকাদি যে কথাটা বললেন যে অনুপ্রবেশের ইস্যু, আজ শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ ইস্যুতে কি বলছেন একবার শোনাবো আপনাদের। বিএসএফকে জমি দিচ্ছে না, ভুল করে ঢুকছে, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। মানে এই একই জায়গায় আমি প্রদীপদার কাছে আসব, যেখানে একটা কনফিউশন হচ্ছে। আমি যদি শুধু একটা পার্টে দেখি, আমি আজকে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে সাংবাদিক বৈঠক ছিল, সেখানে ওই ফ্রন্টিয়ারের যিনি আইজি, বিএসএফ এর আইজি সূর্যকান্ত শর্মা, তার একটা বক্তব্য আমাদের হাতে এসেছে, শোনাবো। हमारा तकरीबन 10% इस फ्रंटियर का एरिया अनफेंस्ड है और उस एरिया को फेंस करने के लिए भारत सरकार की तरफ से निर्देश हैं और उनके हिसाब से हम उस दिशा में बहुत ही त्वरित गति से कार्य कर रहे हैं। जितना भी अनफेंस्ड एरिया है उसको फेंस करने के लिए हम लोग बहुत कोशिश कर रहे हैं और इस दिशा में हमारे पास में बंगाल सरकार का बहुत अच्छा सहयोग मिल रहा है। जहाँ पे फेंसिंग नहीं है वहाँ पे लैंड एक्विजिशन हो रहा है और हम जल्दी से जल्दी वहाँ पे फांसी देवा के आसपास भी हमने काफ़ी अनफेंस्ड एरिया को प्लग कर दिया है और बनेश्वर जोत में फुलवाड़ी में काफ़ी लंबा गैप है, वहाँ भी हमने फेंसिंग लगा दी है, कुछ जगह पे फेंसिंग लग रही है। প্রদীপ, তাহলে কনফিউশনটা কোন জায়গায় হচ্ছে? মানে আমরা কোনটা, মানে কি জায়গায় অনুপ্রবেশ, যেখানে একটা অরক্ষিত সীমান্ত, জমি পাওয়া যাচ্ছে না, নানান রকম বিতর্ক সামনে আসছে। আমি শুধু শিলিগুড়ি ফ্রন্টিয়ারের কথা যদি ধরি, সেখানকার আইজি একরকম বলছেন। দেখুন, অনুপ্রবেশটা তো এই ঘটনার সঙ্গে শুধুমাত্র জড়িত নয়। অনুপ্রবেশ বিষয়টা একটা ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশের মধ্যে চলে আসছে, এবং অনুপ্রবেশ যখন হয় এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু মুসলিমরা এখানে আসছে কাজের খোঁজে, অনেক হিন্দুরাও আসছে কাজের খোঁজে বা থাকার জন্য। তো সেখানে কি এই বিভাজনটা হতে পারে যে অনুপ্রবেশকারী যখন আমি বলছি, আমি কি কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলছি কিনা, সেই প্রশ্নটা তোলা দরকার। দ্বিতীয় যেটা আপনাদের প্রত্যেকের, মানে আপনি বললেন কনফিউশন হচ্ছে, কনফিউশনটা হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে। আজকে গত 15 বছর বা 10 বছর প্রধানমন্ত্রী মোদীর সময়কালে শেখ হাসিনার সঙ্গে প্রচুর চুক্তি হয়েছে, প্রচুর যাতায়াত হয়েছে, প্রচুর বিনিয়োগও ভারত সরকার করেছে। তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে তখন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কত স্লোগান আমরা যে শুনেছি। তাহলে ভারত বিদ্বেষ যে ওখানে একবারে প্রগাঢ়ভাবে গেঁথে রয়েছে, এইতে ভারতের পররাষ্ট্রনীতিতে এমন কিছু কেন করতে পারলো না যে ওখানে মানুষের যে মানসিকতা, ভারতের প্রতি বিদ্বেষ থেকে ভারতের প্রতি প্রীতি
তো এই জায়গাটায় কেন এলো না? এত তো করলো। তো তার ফলে এখানে বুঝতে হবে যে ভারত কোথাও হয়তো সেই আশ্বাসটা বাংলাদেশ বা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দিতে পারছে না যে চীন না থাকলেও আমি যথেষ্ট বিনিয়োগ করতে আগ্রহী এবং আমার বিনিয়োগের দ্বারা অর্থনৈতিক সম্ভব। এইটা বোধহয় কোথাও কনফিডেন্সের অভাব। আচ্ছা, আমি আসবো কিন্তু আরেকটা যে বিষয় গুরুত্বপূর্ণ উঠে এসে যে মুখ্যমন্ত্রী তুললেন, যে আমি এটা বৈষ্ণবদের কাছে আসবো, এই যে এতজন মৎস্যজীবী আটকে রয়েছেন, স্বাভাবিক পরিস্থিতিতে কি হয়, আমরা একটা ইন্টারন্যাশনাল প্রসেসের মধ্যে দিয়ে, ডিপ্লোম্যাটিক প্রসেসের মধ্যে দিয়ে যাই, তাদেরকে ছাড়িয়ে আনা বা বাংলাদেশ থেকে যারা এখানে আটকে আছেন তাদেরকে দেওয়া, এই বিষয়টা চলে। এই পরিস্থিতিতে এতজনের ওখানে আটকে থাকা, আজকেও বোধহয় 16 জনের আবার নতুন করে বাংলাদেশ জলসীমান্তে ঢুকে পড়ার, আটক হওয়ার খবর মিলেছে। কতটা উদ্বেগজনক বৈষ্ণবদা? খুবই উদ্বেগজনক, কারণ এই প্রান্তিক মানুষগুলো তাদের জীবন জীবিকার জন্য তারা ওখানে মৎস্যজীবী তারা গেছেন, আর তারপরে গিয়ে তারা ওখানে আটকে পড়েছেন। তাদেরকে ওখানে নিশ্চয়ই একটা জায়গায় কোনো আটকে রাখা হয়েছে, তাদের এখানে পরিবার আছে, পরিজন আছে। এই যে সামগ্রিক যে পরিস্থিতি, এখানে তো আমরা একটা অঙ্গরাজ্যের সরকারে রয়েছি, আমাদের একটা জাতীয় সরকার আছে, তাদের দায়িত্ব আছে। আমরা রাষ্ট্রপুঞ্জকে শান্তি সেনার কথা বললে ওনারা অন্যরকম কথা বলেন। আমরা তো ভারত সরকারের কাছে কতগুলো প্রস্তাব পাঠাচ্ছি একটা রাজ্যের তরফ থেকে। আজকে যে প্রান্তিক মানুষগুলো আটকে আছেন তাদেরকে সেখান থেকে মুক্ত করার জন্য একটা পজিটিভ স্টেপ আমরা দেখতে চাইছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করব যে ভারত সরকার সদর্থক একটা স্টেপ নেবেন, একটা পজিটিভ স্টেপ নেবেন, যাতে যে মানুষগুলো ওখানে আটকে পড়েছে বা যারা আতঙ্কের মধ্যে আছে, যারা এই পরিস্থিতির মধ্যে আছে, তারা একটা নিজেদের একটা কনফিডেন্স ফিরে পায় এবং তারা সেখানে সঠিক মতো থাকতে পারে। আমাদের একটা নির্বাচিত জাতীয় সরকার কি কাজ করছে আমি তো সেটাই বুঝতে পারছি। নিশ্চিন্তে থাকুন, ভারত সরকারের এটা একেবারে কর্তব্য, এবং আমরা এর আগেও করেছি, বহুবার করব, ভবিষ্যতেও করব। শুধু মৎস্যজীবীরা না, ওখানে ইন্ডিয়ান ন্যাশনালসরা যারা বাংলাদেশে আটকে পড়েছে তাদের রেস্কিউ করার দায়িত্ব আমাদের, আমরা করব, যেরকম আগেও আমরা করেছি। এইটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করবে না। বাকি কথাগুলো আপনি বলুন। আমি যে প্রশ্নটা করলাম, বিএনপির নেতা এখানে পশ্চিমবঙ্গে আশ্রয় শান্তিমনে কি করে থাকে? আমি মানছি আজকে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এখানে ইন্টারনাল পলিটিক্স করার কোনো জায়গা নেই, কিন্তু যদি তোমরা যে প্রতিবেদনটা দেখালে বিএসএফ এর যিনি আইজি, উনি শিলিগুড়ি নর্থ বেঙ্গলের একটা জায়গা বলছে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা খোলো, খুলে দেখো বাংলাদেশের সঙ্গে কতটা বর্ডার আনফেন্সড হয়ে আছে। এটা কোনো ডিজি আইজি উনি যেটা বলেছেন, নিশ্চয়ই উনি ওনার এলাকা, ওনার জোনের কথা বলেছেন, আমি সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বছরের পর বছর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে, ডিফেন্স মিনিস্ট্রি থেকে বারবার এসে মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে আপনি ল্যান্ড দিন, ফেন্সিং করব, সেইটুকু পর্যন্ত কোঅপারেট এই স্টেট গভর্নমেন্ট সদরবাদী তারপরে বড় বড় কথা। আমার আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। আমার একদম শেষ সময় চলে এসেছি, প্রদীপদার কাছেই আসবো। প্রদীপদা, খুব সংক্ষেপে জানতে চাইবো, আমরা যারা এই বাংলায় থাকি তাদের কাছে বাংলাদেশ কখনো হয়তো আলাদা দেশ, আলাদা রাষ্ট্র, এটা হয়তো মানে টেকনিক্যালি হয়তো আছে, কিন্তু মনে মনে আমরা বড় বেশি একাত্মবোধ করে এসেছি, ভালোবাসা সেরকম আছে, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে। সেই দেশে যখন দেশটাকে ক্রমশ অচেনা হয়ে উঠতে দেখছি আমরা, এবং আমাদের চেনা মানুষগুলোকে কষ্টে থাকতে দেখছি, তাহলে কি এভাবে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের? না, উপায় অবশ্যই আছে, এবং আমার মনে হয় সেই দিকে এগোচ্ছে। তার কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের যারা কূটনীতি মহল, তারা কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে তারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ সরকারিভাবে, সরকারি স্তরে করবে না, কোনো কিছু নিষিদ্ধ করবে না। এবং একটা ট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সাধারণ হিন্দু পরিবার যারা আছে তাদের উপরে আক্রমণ কিন্তু হচ্ছে না, কাদের উপরে হচ্ছে? যারা হিন্দুদের সংগঠিত করছে, নেতৃত্ব দিচ্ছে, যেমন ইসকন বা সন্ন্যাসীরা, যারা হচ্ছে কি একটা নেতৃত্ব স্থানে, ফলে বা সাংবাদিক। ফলে এইখানেই হচ্ছে এখন আমরা যেটা সববার আশা করব যে ইন্টারন্যাশনাল প্রেশার, আন্তর্জাতিক চাপ, শুধু ভারত একা চাপ দিলে হবে না, আন্তর্জাতিক মহল থেকে দ্রুততার সাথে ভারত বাংলাদেশের উপরে চাপ দিয়ে সেখানে নির্বাচন করা এবং শান্তি ফিরিয়ে আনা, এই দুটোর জন্য তাদেরকে চাপ দিতে হবে। দরকার হলে যদি অর্থনৈতিক ব্লকেট করতে হয়
পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে করতে হবে, শুধু ভারতবর্ষ একা করলে হবে না। আমার মনে হয় ভারতবর্ষের এখন যেটা উচিত, প্রতিটি শক্তিধর জাতি রাষ্ট্রের সঙ্গে দ্রুত আলোচনায় বসে একদমই কি পদক্ষেপ নেয় কেন্দ্র সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আর এস জয়শঙ্কর বা নরেন্দ্র মোদী তারা এই বিষয়ে কি বিবৃতি দেন নজর থাকবে। আপাতত ধন্যবাদ, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।